আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব হচ্ছে ডিসলিপিডেমিয়া সম্পর্কে। তো আপনারা জানেন যে লিপিড লেভেলটা বাড়তে থাকা আমাদের কত বেশি ভয়ের কারণ। হঠাৎ করে যে জিনিসটা হবে যে আপনি চেম্বার করছেন, আপনার কাছে পেশেন্ট আসবে একটা তার লিপিড প্রোফাইলের রিপোর্ট নিয়ে। এখন আপনি আসলে কনফিউশন এ পড়ে যাবেন যে তাকে আপনি কোন ধরনের লিপিড লোয়ারিং এজেন্ট শুরু করবেন। লিপিড লয়ারিং এজেন্ট কোনটা শুরু করবেন এবং সেটার ফার্মাকোলজি বোঝার আগে আমাদের জন্য জরুরি হচ্ছে যে ডিসলিপিডেমিয়াতে কখন আমি চিকিৎসা শুরু করব। কারণ ডিসলিপিডেমিয়াতে আপনি যখন চিকিৎসা শুরু করবেন কখন সেইটা বুঝে যাবেন, তখন দেখবেন যে এর সাথে, সাথে আপনার অ্যাডজেসেন্ট যে ড্রাগগুলা আছে বা যে ড্রাগগুলা নিয়ে আপনি কাজ করবেন সেটা বোঝাটা আপনার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদেরকে একটা বেসলাইন চিন্তা করতে হবে যে আমি একটা পেশেন্টকে এখন চিকিৎসা শুরু করতে চাচ্ছি বা তার কাছে মনে হচ্ছে যে তাকে আমার স্ক্রিনিং করা উচিত। তাহলে স্ক্রিনিং করার জন্য আমি কি করব? ১ম এ পেশেন্টকে একটা ফাস্টিং লিপিড প্রোফাইল করাবো অথবা একটা নন ফাস্টিং লিপিড প্রোফাইল করাবো। তাহলে এই ফাস্টিং অথবা নন ফাস্টিং এইটার গুরুত্বটা কি? ফাস্টিং অবস্থায় যদি আমরা করি সেই ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড লেভেলটা একটু ভালো পাওয়া যায়, মানে একুরেট পাওয়া যায়। কারণ কি হয়? আমরা যেহেতু বেশি ভাত খাই, যখন ভাত আমরা খাচ্ছি, তাহলে আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেড়ে যায় বেশি। তো ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের যে মেজারমেন্টটা হয়, মেজারমেন্টটা একুরেট নাও আসতে পারে। কিন্তু বর্তমানে বেশ কিছু স্টাডিতে এরকম বলছে যে আপনি ফাস্টিং লিপিড প্রোফাইল আর নন ফাস্টিং লিপিড প্রোফাইলের মধ্যে ইন দ্য লং টার্মে আপনার প্রগনোসিসে খুব একটা ডিফারেন্স নাই। বিশেষ করে আপনি যদি দেখতে চান কোলেস্টেরলের ব্যাপারটা। মানে কি এলডিএল, এইচডিএল এগুলো যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে ফাস্টিং, নন ফাস্টিং আসলে কিন্তু ম্যাটার করে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা পেশেন্টকে হয়তোবা একটা ফাস্টিং অথবা একটা নন ফাস্টিং লিপিড প্রোফাইল করাবো এবং লিপিড প্রোফাইলে যদি আমরা দেখি যে ডিসলিপিডেমিয়া আছে, আপনি ম্যানেজমেন্ট শুরু করবেন। কিন্তু ম্যানেজমেন্ট শুরু করার পাশাপাশি আমাদেরকে আরো কয়েকটা ইস্যুস দেখতে হবে। যেমন আমরা দেখব যে পেশেন্টটার ডায়াবেটিস আছে কিনা। এই কারণে আমরা কি করব? পেশেন্টের HbA1c আমরা দিব এবং আমরা দেখব যে পেশেন্টের BMI কেমন। ২ নাম্বার কথা হচ্ছে আমরা দেখব যে আদার কজেস অফ হাইপারলিপিডেমিয়া যেমন হচ্ছে থাইরয়েড ফাংশন তার কেমন, সিকেডি আছে কিনা। কারণ সিকেডি পেশেন্টদের এরকম লিপিড ফাংশনে চেঞ্জ আসতে পারে। তার লিভার রিলেটেড কোনো ডিজিজ আছে কিনা, তার ফ্যামিলিতে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা। কারণ অনেক সময় ফ্যামিলিয়াল কিছু প্রবলেমে লিপিড লেভেল উল্টাপাল্টা হতে পারে। আমরা মেডিসিনের খুব গভীরে যাব না। আমরা অতটুকুই আলোচনা করব যতটুকু আপনি ইনশাআল্লাহ ক্লিনিক্যাল লাইফ এ আপনি মেনেজ করতে পারবেন মোটামুটি। এবং যতটুকুতে আপনি মেনেজ করতে পারবেন না সেখানে যেন আপনি মেডিসিনের কাউকে রেফার করতে পারেন। তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে আপনি স্ক্রিনিং করে ফেলবেন যে তার অন্য কোনো অর্গানের সমস্যা আছে কিনা। তাহলে এইটা আপনাকে অন্য ডাক্তার থেকে আলাদা করবে। যে আপনি লিপিড লেভেল খারাপ পাইলেন শুধুমাত্র লিপিডের চিকিৎসা করবেন না। আপনি দেখবেন যে লিপিডের পেছনে অন্য কেউ দায়ী কিনা। থাইরয়েড, রেনাল, লিভার এই ৩ টা জিনিস মোটামুটি আপনি দেখে ফেললেন। দেখে ফেলার পরে আপনার অবশ্যই এলডিএল এর দিকে আমাদের ফোকাস যাবে। কারণ আমরা জানি যে এলডিএল লেভেল যদি খারাপ হয়, তাহলে এইটা পেশেন্টের এথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ এর সম্ভাবনাটা বাড়ায় দেয়। তাহলে আমরা চাই না যে এথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ সম্ভাবনা বাড়ুক। কারণ এইটা থেকে পরবর্তীতে পেশেন্টের এমআই, স্ট্রোক মানে এই ভাস্কুলার অ্যাবনরমালিটি গুলা হবে। এইটা একটা বিষয়। ২ নাম্বার জিনিস আমরা দেখতে চাই যে এইচডিএল লেভেলটা কেমন থাকে। কারণ এইচডিএল লেভেল বাড়ানো থাকলে আমাদের জন্য ভালো। ৩ নম্বর কথা হচ্ছে আমরা দেখতে চাই যে ট্রাইগ্লিসারাইড লেভেলটা কেমন? কারণ ট্রাইগ্লিসারাইড লেভেল যদি বেশি থাকে, আপনি ডেভিডসনে দেখবেন যে ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি থাকা এইটা ইটসেলফ একটা পেনকিয়াটাইটিস এর কারণ। তাহলে ট্রাইগ্লিসারাইড লেভেল নিয়ে আমরা সচরাচর চিন্তা করি না। বাট ট্রাইগ্লিসারাইড লেভেলটা আমরা চিন্তা করি কখন? যদি আমরা দেখি যে এটা নন ফাস্টিং অবস্থার টেস্টে যদি আপনি দেখেন যে ৪.৫ এর উপরে চলে গেছে বা ৪০০ র উপরে চলে গেছে এবং আপনি যদি দেখেন যে ফাস্টিং অবস্থাটা ৩৫০ র উপরে চলে গেছে। এইরকম অবস্থায় যদি আপনি দেখেন যে ৩৫০ থেকে ৪০০ উপরে চলে যাচ্ছে, তখনই আপনাকে খুব চিন্তা করতে হবে এবং আপনাকে এটা ফাস্টিং অবস্থা আবার আপনি রিপিট করলেন এবং আপনি দেখলেন যদি ফাস্টিং অবস্থা এরকম ৩৫০ এর বেশি থাকে, তখন আপনি চিন্তা করবেন যে আপনি চিকিৎসা শুরু করে দিবেন। বিশেষ করে আমরা যখনই এলডিএল লেভেলটাকে অ্যাবনরমালিটি পাই, মানে নন এইচডিএল বলতে আমরা বোঝাচ্ছি এলডিএল, আইডিএল এগুলাকে বলা হয় নন এইচডিএল কোলেস্টেরল। ঠিক আছে? নন এইচডিএল এর মধ্যে এলডিএল পড়ে এবং হচ্ছে আইডিএল পড়ে। মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং ইন্টারমিডিয়েট ডেনসিটি লিপোপ্রোটিন। এদেরকে যদি আমরা দেখি যে অ্যাবনরমাল এবং আমরা যদি দেখি যে ট্রাইগ্লিসারাইড অ্যাবনরমাল, তখন আমরা এক রকমের ম্যানেজমেন্ট শুরু করব। আর আমরা যখন দেখব যে শুধু ট্রাইগ্লিসারাইড অ্যাবনরমাল, তখন আমরা আরেক রকমের ম্যানেজমেন্ট শুরু করব। ট্রাইগ্লিসারাইড নিয়ে আমরা আসলে অত টেনশন করি না কেন? কারণ ট্রাইগ্লিসারাইড ইটসেলফ অ্যাবনরমাল হইলে এটা সরাসরি আমাদের হার্টের সমস্যা করবে না বা আমাদের ব্রেইনের সমস্যা করবে না। মানে স্ট্রোক, এমআই এই জিনিসগুলো হবে না। এই কারণে ট্রাইগ্লিসারাইড আমরা ওয়ার্নিং হিসাবে নিব যখন এটা ৪৫০-৫০০ এরকম রেঞ্জে চলে যাচ্ছে।
এখন আসেন যে ডিসলিপিডিমিয়া থেকে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমি কি প্রাইমারি প্রিভেনশন করব নাকি সেকেন্ডারি প্রিভেনশন করব? এই জিনিসটাকে খোঁজ করা। তাহলে প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন এটা কোনটা কখন করবেন, কাদেরকে করবেন? এই জিনিসের ব্যাপারে আপনি দেখবেন যে আমরা এনএইচএস এর একটা গাইডলাইন নামিয়েছি। এনএইচএস এর এই গাইডলাইনটা খুবই রিসেন্ট এবং এইখানে আপনি মোটামুটি সমস্ত জিনিসগুলো বুঝে যাবেন যে প্রাইমারি প্রিভেনশন আমরা কাদেরকে করব। সো এই বক্সটাতে আমাদের সবকিছু জানা দরকার নাই। আমরা জাস্ট এই কয়েকটা জিনিস খেয়াল রাখবো যে প্রাইমারি প্রিভেনশন এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে রোগীর বয়স কত। রোগীর বয়স যদি ৮৫ র কম হয় তাহলে যেকোনো বয়সী মোটামুটি যদি হোক না কেন ৮৫ র কম ৮৫ র বেশি যদি হয় রোগীর বয়স তাহলে আমরা চিকিৎসা ইনশাআল্লাহ শুরু করে দিব। তাহলে ১ নাম্বার আমরা কি বললাম? যে যদি মনে হয় যে তার সমস্ত কোমরবিডিটি এবং আদার্স জিনিসগুলো চিন্তা করে রোগীর বয়স ৮৫ আপনি এখন একটা প্রাইমারি প্রিভেনশন হিসাবে চিকিৎসা শুরু করেন। ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা রোগীর বয়স ৮৫ র কম। তার মানে রোগীর বয়স ধরলাম ৮৪ থেকে সামথিং। এখন এই ক্ষেত্রে তারা একটা স্কোরিং করে, স্কোরিং এর নাম হচ্ছে ক্রিস্ক স্কোর বা কিউরিস্ক স্কোর। এইটাতে দেখে এইটাতে মানে আপনি অনলাইনেই দেখতে পারবেন। এই কিউরিস্ক আপনি এটা সার্চ করলে অনলাইনে আপনি দেখতে পারবেন। এইটা দেখে তারা বোঝার চেষ্টা করে যে এই পেশেন্টের কার্ডিওভাস্কুলার মরবিডিটি, মর্টালিটি কেমন হতে পারে। তো বাংলাদেশে আমরা সাধারণত খুব একটা করি না এবং বাংলাদেশের পেশেন্টরা ওষুধও খুব একটা মানে খেতে চায় না। সো আমরা আসলে এই কিউরিস্ক এর ব্যাপারটাকে বাদ দিতে পারি। বাট আপনি জাস্ট মাথায় রাখেন যদি রোগীর বয়স কম হয় কিন্তু ধরেন রোগীটা অনেক ওবেস, রোগীর হাইপারটেনশন আছে এবং রোগীর এইরকম রোগীর সিডেন্টারি লাইফস্টাইল এইরকম কিছু প্যারামিটারের সাপেক্ষে আপনি পেশেন্টকে প্রাইমারি প্রিভেনশন চাইলে শুরু করতে পারেন যদিও রোগীর বয়স ৮৫ র কম। ৩ নাম্বার কথা হচ্ছে, বয়স যেটাই হোক। তাইলে ১ম কথা আমরা চিন্তা করলাম কি? ১ নাম্বার আমরা চিন্তা করলাম হচ্ছে এইজ দিয়ে। ২ নাম্বারে আমরা বয়স না চিন্তা করে এবার আমরা চিন্তা করব হচ্ছে ডায়াবেটিস। তাহলে রোগীর যদি ডায়াবেটিস থাকে দ্যাট ইস ধরেন রোগীর টাইপ 2 ডায়াবেটিস আছে। সো টাইপ 2 ডায়াবেটিস থাকলেও আমরা কি করব? পেশেন্টকে এটা প্রাইমারি প্রিভেনশন শুরু করব যদি রোগীর এরকম রিস্ক ফ্যাক্টরটা 10% এর উপরে থাকে। সো যাদের ডায়াবেটিস থাকে মূলত তাদের একটু রিস্ক ফ্যাক্টর একটু বেশি হয়ে যায়। সো তাদের ক্ষেত্রে এরকমটা 10% এর উপরে থাকতে পারে। আচ্ছা। অথবা যদি টাইপ 2 ডায়াবেটিস থাকলো কিন্তু ধরেন টাইপ 2 ডায়াবেটিসের পাশে অবশ্যই যদি দেখবেন যে আপনি পেশেন্টের সিকিউরি ডেভেলপ করে, সিকিউরি ডেভেলপ করে বলতে আমরা বোঝাচ্ছি যে পেশেন্টের ইজিএফআর যদি ৬০ এর কম হয়। সো আমরা সিকিউরির যে স্টেজিং করি ইজিএফআর যদি ৬০ এর কম হয়, আমরা সেটাকে স্টেজ 3 এর দিকে চিন্তা করি, হ্যাঁ? ৪৫ থেকে ৬০ এটা হচ্ছে স্টেজ 3 এ। সো আমরা যখনই চিন্তা করব যে পেশেন্টের জিএফআর টা হচ্ছে আপনার ৬০ এর কম চলে আসতেছে, তার মানে স্টেজ 2-3 এর দিকে পেশেন্টটা চলে যাচ্ছে। অথবা পেশেন্টের অ্যালবুমিনিউরিয়া আছে, হ্যাঁ? বা প্রোটিনিউরিয়া আছে সহজ কথায় বলতে গেলে। মানে আমরা যদি এক কথায় মনে রাখার মতো করে বলি যে পেশেন্টের ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে। তাহলে পেশেন্টের যদি ডায়াবেটিক কিডনি ডিজিজ থাকে, এই পেশেন্টটাকে আপনি কি করবেন? এই পেশেন্টটাকে আপনি লিপিড লয়ারিং এজেন্ট শুরু করবেন। কারণ আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখা একটু কঠিন। সো আমরা একদম সিম্পল ভাষায় মনে রাখবো যে রোগীর যদি ডায়াবেটিক কিডনি ডিজিজ থাকে অথবা অ্যালবুমিনিউরিয়া থাকে, জিএফআর যদি ৬০ এর কম হয় তাহলে আমি শুরু করব। অথবা রোগীর বয়সটা যদি ৮৫ এর বেশি হয় শুরু করব। বয়স ৮৫ এর কম কিন্তু রিস্ক অনেক বেশি। অথবা ডায়াবেটিস আছে এবং রিস্ক অনেক বেশি তখন শুরু করব। এছাড়া যদি পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট থাকে যাদের বয়স ৪০ এর উপরে ১০ বছর ধরে ডায়াবেটিস আছে বা নেফ্রোপ্যাথি আছে, তাদের ক্ষেত্রে আপনি প্রাইমারি প্রিভেনশনটা শুরু করতে পারেন। তাহলে প্রাইমারি প্রিভেনশন এ অবশ্যই তো আমরা ড্রাগ দিব। কিন্তু ড্রাগের সাথে আমরা আরো কিছু কথা বলি। যেমন হচ্ছে যে মডিফায়েবল যে ফ্যাক্টর গুলো আছে যে পেশেন্টকে স্মোকিং করতে পারবে না। ডায়েটের ক্ষেত্রে চেষ্টা করবে যে এরকম ডায়েট খাওয়ার জন্য যে ডায়েট গুলা ধরেন ওই যে আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে যেরকম বলি যে ভেজিটেবলস খাবে, হ্যাঁ? স্টার্চ বা হচ্ছে আঁশ জাতীয় জিনিসপত্র খাবে এবং হচ্ছে লিপিড টাইপের জিনিসপত্র কম খাবে, কার্বোহাইড্রেট একটু কম খাবে। এরকম কথাগুলো আমরা বলব। ওবেসিটিকে কন্ট্রোলে আনতে বলব। অ্যালকোহল ইনটেক সম্পর্কে না করব। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি, বেশি করতে বলব ৩০ থেকে ৩৫ মিনিট। এই জিনিসগুলো আপনি উপদেশ আকারে দিবেন। তো উপদেশ আকারে দেওয়ার পরে আপনি প্রাইমারি প্রিভেনশন এর জন্য আপনি চিকিৎসা শুরু করবেন। যখন আপনি শুরু করবেন তখন আপনি অবশ্যই লাইফস্টাইল উপদেশ দিলেন। বাংলাদেশের মানুষগুলা লাইফস্টাইল আসলে খুব একটা মেইনটেইন করে না। তাহলে আমরা প্রাইমারি প্রিভেনশন এ ইনিশিয়ালি দিয়ে দেই চিকিৎসা। তাহলে চিকিৎসা হিসেবে কি দিব? চিকিৎসা হিসেবে আমরা দিতে পারি অ্যাটোরোভাস্টেটিন 20 মিলিগ্রাম করে। এই জায়গাটা খেয়াল করেন অ্যাটোরোভাস্টেটিন কত মিলিগ্রাম? 20 মিলিগ্রাম। তাহলে সচরাচর আমরা প্রেসক্রাইব করি হচ্ছে অ্যাটোরোভাস্টেটিন 10 মিলিগ্রাম করে। তো এটা যেহেতু এনএইচএস গাইডলাইন তারা ব্রিটিশদের জন্য চিন্তা করেছে। বাংলাদেশের পেশেন্টদের ক্ষেত্রে আপনি অ্যাটোরোভেস্টেটিন 20 না দিয়ে ইভেন আপনি 10 মিলিগ্রাম দিয়েও শুরু করতে পারেন। কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে যে অন্যান্য পপুলেশনের মতো এত বেশি স্টেটিনকে সহ্য করতে পারে না। এটার ব্যাপারেও বেশ কিছু স্টাডি আছে। সো আপনি হয়তোবা 10 অথবা 20 এটা অ্যাকর্ডিং টু পেশেন্ট আপনি চিন্তা করলেন, করে আপনি শুরু করলেন। তাহলে আমরা যেটা সামারি করছিলাম উপরে যে প্রাইমারি প্রিভেনশন, তাহলে প্রাইমারি প্রিভেনশন আমরা কি দেখতে চাই? প্রাইমারি প্রিভেনশন আমি অ্যাটোরোভেস্টেটিন 20 মিলিগ্রাম দিয়ে শুরু করব এবং কাদের ক্ষেত্রে শুরু করছি? হয় যাদের রিস্ক ফ্যাক্টরটা আছে 10 এর বেশি অথবা টাইপ 1 ডায়াবেটিস আছে অথবা সিকিউরি আছে এরকম পেশেন্টদের ক্ষেত্রে আমি শুরু করলাম। ওকে। এবং
যেকোনো পেশেন্ট যদি সিকেডি পেশেন্ট হয়, ইজিএফআর যদি ৬০ এর কম থাকে, তখন আমি কি করব? তখনও কিন্তু আমি অ্যাট্রোভাস্টেটিন 20 দিয়ে শুরু করব। আচ্ছা, শুরু করার পরে আমাদের কাজ কি? শুরু করার পরে আপনি মনে রাখবেন যে রুল অফ 3 এই কথাটা খেয়াল রাখবেন। যখনই আপনি পেশেন্টকে অ্যাট্রোভাস্টেটিন শুরু করছেন বা একটা স্টেটিন শুরু করলেন, স্টেটিন শুরু করার পরে ৩ মাস আমি অপেক্ষা করব। যখন স্টেটিন শুরু করলাম ৩ মাস পরে আমি আবার দেখব যে পেশেন্টের লিপিড লেভেলটা কেমন আছে। মানে আবার আমি একটা লিপিড প্রোফাইল করব এবং আমি লিভার এনজাইম গুলা করব। এএলটি করব, এএসটি করব। তাহলে আমি কি বললাম? যে আমি ১ম এ ওষুধ শুরু করছি। যখনই আমি ওষুধ শুরু করলাম, আমি চাইলে একটা বেসলাইন ALT, AST করে ফেলতে পারি এবং ৩ মাস পরে আমি ALT, AST টা আবার চেক দিব। চেক দিয়ে আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই তাহলে ৩ মাস পরে চেক দিব, দেখব যে আমি এই জিনিসগুলা ৩ গুণের উপর বেড়ে গেল কিনা। মানে লিভার ফাংশন টেস্টের যে রিপোর্ট গুলা আছে ALT, AST এরা ৩ গুণের উপর বাড়লো কিনা। যদি দেখেন যে এরা ৩ গুণের উপর বেড়ে গেছে, তাহলে আপনি বুঝবেন যে অবস্থা একটু খারাপ। তখন আমরা কি করব? তখন আমরা আর স্টেটিন তখন শুরু করব না। ঠিক আছে? অথবা আমরা যে স্টেটিনটা শুরু করেছিলাম সেটাকে বন্ধ করে দিতে পারি। যদি আমরা দেখি যে না এটা ৩ গুণের চেয়ে কম আছে, এত বেশি বাড়ে নাই, হয়তোবা ১ গুণ বা ২ গুণ বেড়েছে, তখন আমরা কি করব? এইভাবেই ডোজটা চালাবো অথবা ডোজটা কিছুটা রিডাকশন করব। ধরুন অ্যাটোরোভাস্টেটিন 20 মিলিগ্রাম সে পাচ্ছিল, তার এএলটি-এএসটি ২ গুণ হয়ে গেছে বা ২.৫ গুণ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? 20 এর জায়গায় 10 করে দিবেন। করে আবার আপনি ১ মাস পরে টেস্ট করবেন। যদি আপনি দেখেন যে 3 টাইমস এর উপর ক্রস করে গেছে, তখন আপনি ওষুধটাকে বন্ধ করে দিবেন। আচ্ছা। আরেকটা কথা বললাম যে ৩ মাস পরে আমি লিপিড লেভেলটা দেখব। তাহলে লিপিড লেভেলে আমি কি এক্সপেক্ট করি? লিপিড লেভেলে এক্সপেক্ট করি যে আমি বর্তমানে যেই লিপিড লেভেলে ওষুধটা শুরু করেছি, ধরেন আপনি শুরু করলেন যে ২০০ মিলিগ্রাম পার ডেসিলিটার আছে সাপোজ এলডিএল। হ্যাঁ? তাহলে ৩ মাস পরে আপনি কি চিন্তা করেন? আপনার ৩ মাস পরে চিন্তা করবেন যে এইটা কমে যেতে হবে। কতটুকু কমবে? লেস দ্যান 40% ঠিক আছে? তাহলে আপনি চিন্তা করছেন যে এটা 40% কমে যেতে হবে। তাহলে 40% যদি কমে, তার মানে কি হয়? ১০০ তে যদি ৪০ কমতো ২০০ তে কমবে ৮০। তার মানে আপনার ২ মাস ৩ মাস পরে টার্গেট হয়ে যাবে এটা 120 মিলিগ্রাম পার ডেসিলিটারে যেন চলে আসে। যদি 120 মিলিগ্রাম পার ডেসিলিটার না আসে তার মানে আপনি বুঝবেন যে আপনার ওষুধে ঠিকমতো কাজ হচ্ছে না। আপনাকে ওষুধের ডোজটা বাড়াতে হবে। ওকে? সো আমি আশা করি এইখানে এই জিনিসটা আসলে অনেক বড় তো এটা আপনাদেরকে খুব সামারি করে দিলাম। তাহলে আমরা কি করছি? আমরা বললাম যে আমরা ৩ মাস পর, পর জিনিসগুলোকে চেক করব এবং 3 মাস পর, পর আমাদের কাজ হচ্ছে যে HDL টা এটা 40% এর উপরে কমলো কিনা। ঠিক আছে? এটাই আমাদেরকে দেখার বিষয়। যদি 40% এর উপর না কমে তখন আমাদের কাজ হবে যে আমরা ডোজটাকে ইনক্রিজ করার চেষ্টা করব। যদি ডোজটাকে ইনক্রিজ করার চেষ্টা করব এবং চেষ্টা করার পাশাপাশি আমরা এটাও খেয়াল রাখবো যে রোগীর যেন লিভার ফাংশনটা ঠিক থাকে। যদি আমরা দেখি যে না ডোজ যতটুকু পর্যন্ত সে টলারেট করতে পারে, আমরা অ্যাটোরোভাস্টেটিন সর্বোচ্চ আমরা ৮০ মিলিগ্রাম পর্যন্ত যাব। যদি দেখি যে ৮০ মিলিগ্রাম যাওয়ার পরেও ৮০ মিলিগ্রাম চাওয়ার পরেও আমরা দেখতেছি যে এইচডিএলটা সে 40% এর মতো কমাতে পারছে না। তখন আমরা দ্বিতীয় ওষুধ এড করব এবং দ্বিতীয় ওষুধটা কি? দ্বিতীয় ওষুধটা হচ্ছে মিস্টার ইজিটিমাইব। হ্যাঁ? ইজিটিমিব এটা হচ্ছে ১০ মিলিগ্রাম করে আমরা দিনে এড করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? আমরা বললাম আমি শুরু করলাম একটা স্টেটিন দিয়ে। প্রাইমারি প্রিভেনশন এ ইউজুয়ালি 10 অথবা 20 দিয়ে শুরু করব। ৩ মাস পর, পর আমি দেখব যে লিপিড লেভেলটা কমলো কিনা, আমার টার্গেটের কাছাকাছি চলে আসলো কিনা। কোয়েশ্চেন হচ্ছে আপনাদের জন্য টার্গেটটা কত? এই টার্গেটটাকে দেখেন যে আমরা এখানে বলেছি যে টার্গেট হচ্ছে আমাদের জন্য এই জায়গাতে লেখা আছে যে ৫৫ অথবা হচ্ছে ৭৫ ঠিক আছে? ৫৫ অথবা হচ্ছে ৭০ একেকটা জায়গাতে একেক রকম টার্গেটের কথা বলে, হ্যাঁ? সো আমরা যেটা বলছিলাম সেটা আমরা কি করব হাই ইনটেনসিটি স্টাডিন দিব এবং আমাদের টার্গেট থাকবে হচ্ছে এলডিএল টা ৭০ এর নিচে নামায় আনা অথবা কিছু, কিছু গাইডলাইন ইউরোপিয়ান গাইডলাইনে বলছে, আমেরিকান গাইডলাইনে বলছে ৭০ এর নিচে আনা, ইউরোপিয়ান গাইডলাইন বলছে ৫৫ এর নিচে নিয়ে আসা। সো এইরকম যদি আমরা না আনতে পারি তখন আমরা ডোজ ইনক্রিজ করব। ডোজ ইনক্রিজ করতে, করতে যদি আমরা সেটাও না পারি তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে ইজিটিম্যাব আমরা এড করব। ঠিক আছে? ইজিটিম্যাব যদি আমরা এড করেও কাজ না হয়, এটা আপনার ক্লিনিক্যাল লাইফে বাংলাদেশী ওষুধগুলো নাই। কিন্তু আপনাকে হয়তোবা এমআরসিপি তে এগুলো ধরবে যে যদি আপনি ইজিটিম্যাবেও কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আমরা পিসিএসকে 9 ইনহিবিটর একটা ড্রাগ পাওয়া যায়। এলোরোকুমাব, ইভুলোকুমাব এরকম আমরা এড করতে পারি। অথবা হচ্ছে বম্পেডোইক অ্যাসিড বা ইনক্লিসেরান এগুলো আমরা এড করতে পারি। এগুলো আসলে ইনজেক্টেবল ড্রাগ। এটা বাংলাদেশে আসলে এগুলো পাওয়া যায় না। তাহলে আমরা এগুলো এমআরসিপির জন্য আরকি আমরা আমাদের এমআরসিপি ব্যাচে বা এগুলোতে বলি। তাহলে ১ম কথা হচ্ছে যে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করলেন, স্ট্যাটিন দিলেন এবং কি করলেন? এটা আপনি ৪ থেকে ১২ সপ্তাহ পরে করলেন। এখানে তীর চিহ্নটা একটু উল্টাভাবে দেওয়া। যাই হোক। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি এলডিএল কারেকশন করতে না পারেন, স্ট্যাটিনের সাথে ইজিটিম্যাব দিবেন। ইজিটিম্যাবের পরে আপনি এলোরোকুমাব, ইভুলোকুমাব দিতে পারেন, পেম্পোডোইক অ্যাসিড দিতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল ফ্লো চার্ট। তাহলে এটা আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এতক্ষণ ধরে আমরা শিখলাম হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আচ্ছা। তাহলে সেকেন্ডারি প্রিভেনশন আপনি কাদের করবেন? তাহলে খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ডারি প্রিভেনশন আমরা কাদের ক্ষেত্রে করব? সেকেন্ডারি প্রিভেনশন আমরা করব যেই সমস্ত পেশেন্টের কি, কি আছে? হার্টের সমস্যা আছে। দ্যাট মানে করোনারি হার্ট ডিজিজ আছে অথবা এনজাইনা আছে, একিউট করোনারি সিনড্রোম তার মানে হার্টে কোনো সমস্যা অথবা ব্রেইনে দ্যাট মিনস স্ট্রোক অথবা টিআইএ অথবা তার পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ মানে কোনো একটা জায়গায় আর্টারি ব্লক হয়ে গেছে। তখন আমরা দ্রুত
কি করব? স্ট্যাটিন শুরু করে দেওয়ার চেষ্টা করব। এবং পারলে বলা হচ্ছে যে আপনি অন অ্যাডমিশনই একটা লিপিড স্যাম্পল নিয়ে নিবেন এবং উইদিন 24 আওয়ার আপনি আস্তে, আস্তে লিপিডটা শুরু করে দিবেন। তাহলে এইখানে সেকেন্ডারি প্রিভেনশন এর জন্য আমাদের ডোজ কত হবে? সেকেন্ডারি প্রিভেনশন এর জন্য খেয়াল করেন আমাদের ডোজ হচ্ছে অ্যাটোরোভাস্টেটিন 80 মিলিগ্রাম। খুব খেয়াল করতে হবে যে অ্যাটোরোভাস্টেটিন 80 মিলিগ্রাম হচ্ছে আমাদের ডোজ। তাহলে আমরা যে জিনিসটা করি দেখবেন যে ওয়ার্ডে পেশেন্ট ভর্তি, পেশেন্ট আসছে আমাদের কাছে স্ট্রোক নিয়ে বা এমআই নিয়ে, আমরা অ্যাটোরোভাস্টেটিন সে এর আগে পাইতো না। আমরা ১ম একটা অ্যাটোরোভাস্টেটিন এড করি। আমরা অ্যাটোরোভাস্টেটিন দেই 10, 20। তো 10, 20 কি আসলে সেকেন্ডারি প্রিভেনশন এর ডোজ? না। তাহলে সেকেন্ডারি প্রিভেনশন করতে হলে আমাদেরকে অবশ্যই ডোজিং কত হইতে হবে? 80 মিলিগ্রাম মার্কারি। সরি 80 মিলিগ্রাম। ওকে? তাহলে অ্যাটোরোভাস্টেটিন আমরা কি করলাম? 80 মিলিগ্রাম দিলাম। তবে যদি দেখেন যে পেশেন্টের সিকেডি থাকে, পেশেন্টের যদি জিএফআর লেস দ্যান 60 থাকে, তখন আপনি কিন্তু ওই যে আগে যেরকম প্রাইমারি প্রিভেনশন আমরা 20 দিয়ে শুরু করেছিলাম, তখন আমরা 20 দিয়ে শুরু করব। কিন্তু অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে 80 মিলিগ্রাম দিয়ে শুরু করব। এবং 80 মিলিগ্রাম দিয়ে শুরু করার পরে আবার ঠিক আগের মতোই অবস্থা যে আমরা ৩ মাস পরে আবার হচ্ছে পেশেন্টের লিপিড লেভেল দেখব যে লিপিড লেভেল কমলো কিনা। না কমলে আমরা কি করব? আমরা হচ্ছে হাই ইনটেনসিটি স্ট্যাটিন তো দিচ্ছি। প্রয়োজনে এটার সাথে আমরা ইজিটিম্যাব আমরা এড করে ফেলবো। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই যে এখানে বলা আছে যে ইজিটিম্যাব 10 মিলিগ্রাম এরপর হচ্ছে আপনি ডেইলি এড করবেন। যদি ইজিটিম্যাব 10 মিলিগ্রামে না কমে তাহলে কি করবেন? এই যে ইনজেক্টেবল নতুন, নতুন কিছু থেরাপি আসছে। ইনক্লিসেরান, PCSK9 ইনহিবিটর, হ্যাঁ? বোম্পেডোয়িক অ্যাসিড, এই জিনিসগুলোকে আমরা এড করতে পারি। ওকে? সো আমি এখানে যে জিনিসগুলো শুধুমাত্র দাগিয়ে দিয়েছি, পুরাটা আপনি চাইলে গাইডলাইনটা পড়তে পারেন। আমি জাস্ট আপনার জন্য গাইডলাইনে যতটুকু অংশ লাগবে সেটুকুই বলেছি। আচ্ছা। এখন এইখানে আসেন যে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে এই যে আমরা ওষুধগুলো দিচ্ছি, তাহলে কি, কি ওষুধ আসলে আছে এবং কোন, কোন ওষুধগুলার কতটুকু এফিকেসি আছে। বিশেষ করে বাংলাদেশে আমরা যে ওষুধ দেই এর মধ্যে একটা দেই হচ্ছে অ্যাটোরোভাস্টেটিন, একটা দেই হচ্ছে রোসুভাস্টেটিন, আরেকটা হচ্ছে অ্যাটোরোভাস্টেটিন এবং ইজিটিম্যাব এর কম্বিনেশন। এই ৩ টা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো আপনি এখানে ছকটাতে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট করে তারা হচ্ছে লিপিড লেভেল কমাতে পারে। সো শুরুতেই যখন আপনি অ্যাটোরোভাস্টেটিন 10 দেন বা 20 মিলিগ্রাম মার্কারি দেন, তাহলে দেখেন অ্যাটোরোভাস্টেটিন 20 মিলিগ্রাম দিলে আপনার মোটামুটি 43% তারা এলডিএল কে কমাতে পারে, এরকম স্টাডিতে আসছে। এই কারণে কিন্তু আমরা বললাম যে আমরা এক্সপেক্টেড ডোজ থাকে কত? যেন 40% এর মতো কমে। তাহলে অ্যাটোরোভাস্টেটিন দিলে এলডিএল, অ্যাটোরোভাস্টেটিন 20 তে এলডিএল 43% এর মতো কমে এবং অ্যাটোরোভাস্টেটিন 80 মিলিগ্রাম দিলে এলডিএল 55% এর মতো কমে। অন্যদিকে রোসুভাস্টেটিন 5 মিলিগ্রাম দিলেই মোটামুটি এলডিএল 38% কমে এবং রোসুভাস্টেটিন 10 মিলিগ্রাম দিলে হচ্ছে এলডিএল 43% কমে। তার মানে রোসুভাস্টেটিন 10 আর হচ্ছে অ্যাটোরোভাস্টেটিন 20 নিয়ারলি হচ্ছে ইকুইভ্যালেন্ট। ওকে? রোসুভাস্টেটিন 10 আর অ্যাটোরোভাস্টেটিন 20 দিলে একই কথা। আচ্ছা। এখন রোসুভাস্টেটিনের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে আবার ৪০। দেখেন রোসুভাস্টেটিন ম্যাক্সিমাম দিলে 53% কমে, অ্যাটোরোভাস্টেটিন ম্যাক্সিমাম দিলে হচ্ছে 55% কমে। এবং অ্যাটোরোভাস্টেটিন আমরা 40% ও দিতে পারি। 40% একটা মাঝামাঝি ডোজে থাকলো। অনেকে থাকে যে 80 কে সে টলারেট করতে পারে না, তখন আমরা অ্যাটোরোভাস্টেটিন 40 চালাবো। আচ্ছা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে অ্যাটোরোভাস্টেটিন দেখেন যে আপনি অ্যাটোরোভাস্টেটিন ১০ দিলে 37% কমতো আর ৮০ দিলে 55% কমে। তার মানে ৩৭ থেকে ৫৫ পার্থক্য কত? ১৮। আর আপনি ডোজ বাড়ালেন কত? ৭০ মিলিগ্রাম। তাইলে আপনি অ্যাটোরোভাস্টেটিন ৭০ মিলিগ্রাম, অ্যাটোরোভাস্টেটিন আপনি ৭০ মিলিগ্রাম ডোজ বাড়ানোর পরে মাত্র আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন 18%। খুব বেশি না কিন্তু। তাহলে অ্যাটোরোভাস্টেটিন যখন আপনি 80 মিলিগ্রাম দিচ্ছেন অনেক সাইড ইফেক্ট হবে। কিন্তু এইটাতে সহজে আপনার একটা সিস্টেম হচ্ছে দেখেন অ্যাটোরোভাস্টেটিন আপনি ১০ মিলিগ্রামই রাখলেন। এর সাথে আপনি ইজিটিম্যাব যদি 10 মিলিগ্রাম এড করে দেন, তাহলে দেখেন এইখানে আপনি অ্যাটোরোভাস্টেটিন 80% এ যে রেজাল্ট পেতেন, এখন আপনি ইজিটিম্যাব ১০ মিলিগ্রাম এড করার মাধ্যমে সেই রকম রেজাল্ট পাচ্ছেন। তাহলে আপনি দেখেন তাহলে ইজিটিম্যাব আমরা কি করতে পারি? অ্যাটোরোভাস্টেটিনের সাথে 10 মিলিগ্রামের সাথে যদি এড করি 52% রিডাকশন আমরা পাই। ওকে? সো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে ইনিশিয়ালি আমরা অ্যাটোরোভাস্টেটিন দিলাম, অ্যাটোরোভাস্টেটিন হাইয়েস্ট ডোজে দিলাম। কাজ হচ্ছে না, তখন আমরা ইজিটিম্যাব আমরা এড করা শুরু করব এবং ইজিটিম্যাব কিন্তু খুবই ইফেক্টিভ ওয়েতে কাজ করে। আবার ইজিটিম্যাবকে যদি আপনি আলাদা করে দেন, তখন কিন্তু আসলে দেখা যায় যে অতটুকু সে এলডিএল কমাতে পারে না। এই কারণে ইজিটিম্যাবকে আমরা কখনোই ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে ইউজ করব না। ইজিটিম্যাবকে আমরা সবসময় হচ্ছে অ্যাটোরোভাস্টেটিনের সাথে ব্যবহার করার চেষ্টা করব। আর এছাড়া বাকি যে ফ্লুবাস্টেটিন, প্রাভাস্টেটিন, সিমবাস্টেটিন এগুলো আসলে বাংলাদেশে খুব একটা প্রচলিত না। সো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব না। এবং এইখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে যে আমরা এই যে কিভাবে টেস্ট করব দেখেন, আপনি যখনই দিচ্ছেন বেসলাইন যখন আপনি ১ম দিন রোগীকে স্টার্ট করবেন, তখন একটা লিপিড প্রোফাইল করবেন, একটা ALT, AST করবেন। ৩ মাস পরে আবার লিপিড প্রোফাইল করবেন এবং ALT, AST করবেন। ঠিক আছে? ৬ থেকে ৯ মাস পরে আবার আপনি চাইলে এটা করতে পারেন এবং প্রতি বছর এরপর আপনি একটা লিপিড প্রোফাইল করে, করে চেক করবেন। কারণ ১ম ৬ থেকে ৯ মাসের পরে দেখেন এই যে ১ বছরের পরে আপনার কিন্তু আর ALT, AST করার দরকার নেই। আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি এখন পেশেন্টটা ঠিক থাকবে। ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমরা আবার বলেছি যে যখন ALT, AST ৩ গুণের বেশি হয়ে যাবে, তখনই আমরা কোনো না কোনো স্টেটিন আমরা শুরু করব না এবং প্রয়োজন বোধে আগের যে স্টেটিনটা আছে সেটাকে আমরা বন্ধ করে দিব। এবং যদি দেখি যে ৩ গুণ বাড়ে নাই,
২ গুণ, ১.৫ গুণ এরকম বেড়েছে, তাহলে আমরা স্টেটিনটা কন্টিনিউ করব এবং ১ মাস পরে আমরা আবার দেখব। যদি দেখি যে ১ মাস পরে দেখার পরে যে না এখনো ৩ গুণের বেশি হয় নাই, বাট ওই যে ১.৫ থেকে ২ গুণ বাড়ানো আছে, তাইলে আমরা আবার ৬ মাস পরে টেস্টটা রিপিট করব। রিপিট করে আমরা দেখব যে ALT, AST এর কি অবস্থা। ঠিক আছে? ওকে। সো আমরা আশা করি আপনাকে জিনিসটা বোঝাতে পেরেছি যে লিপিড লেভেলে আমরা কিভাবে একটা স্টেটিন শুরু করব এবং স্টেটিনের একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে হেপাটোটক্সিসিটি এবং সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। আচ্ছা, এই ছকটা আমরা হচ্ছে আপ টু ডেট থেকে এড করেছি এবং এই ছকটাতে যদি আপনি খেয়াল করেন যে এখানে আপনি কি পাচ্ছেন? যে একটা ওষুধ যোগ করলে সেইটা ওভারঅল কি চেঞ্জ আনে এবং এইখানে আমরা আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো সেগুলো নিয়ে শুধু কথা বলব। দেখেন আমরা আলোচনা করব হচ্ছে ইজিটিমাইব নিয়ে। দেখেন, তাহলে ইজিটিমাইব যখন আপনি এড করতেছেন, ইজিটিমাইব একা এলডিএল কে মোটামুটি 17% এর মতো কমাতে পারে এবং ইজিটিমাইব কিন্তু আমাদের সেরাম ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইডকে 7 থেকে 8% কমাতে পারে। তাহলে এই জিনিসটা আমাদের জন্য জরুরি। দেখেন, ট্রাইগ্লিসারাইড লেভেলটাকে কমানোর জন্য কিন্তু অন্যান্য ওষুধও ভালো কাজ করে। তবে ট্রাইগ্লিসারাইডকে, হ্যাঁ? ট্রাইগ্লিসারাইডকে সবচেয়ে ভালো কমাইতে পারে হচ্ছে ফেনোফাইব্রেট। ফেনোফাইব্রেট ট্রাইগ্লিসারাইডকে প্রায় ৪১ থেকে ৫৩% কমায় এবং সে এলডিএলকেও মোটামুটি ৬ থেকে ২০% কমাতে পারে। তাহলে ইজিটিমাইব, ফেনোফাইব্রেন, স্ট্যাটিন প্রত্যেকেরই একটা ওভারঅল রোল আছে। প্রত্যেকেই কিন্তু ওভারঅল একে অন্যকে কমাতে খুব ভালো পরিমাণে সাহায্য করে। এরপর আমরা যদি দেখি যে স্ট্যাটিন তো আমাদের এলডিএল কমাতে পারে ২০ থেকে ৬০%। অন্যদিকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমাদের ট্রাইগ্লিসারাইডকে সে ১০ থেকে ৩৩% কিন্তু ট্রাইগ্লিসারাইডকে কমাতে পারে। তাহলে এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি করতে পারে ১০ থেকে ৩৩% সে হচ্ছে ট্রাইগ্লিসারাইডকে কমাতে পারে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আবার অনেক সময় আমরা প্রেসক্রাইব করে থাকি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইডকে কমাতে পারে। সো এটা কিন্তু একটা ভালো ব্যাপার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের এইচডিএল লেভেল বাড়ায় এবং মোটামুটি ফেনোফাইব্রিনও এইচডিএল লেভেল বাড়ায়। আমাদের স্ট্যাটিনও কিন্তু এইচডিএল লেভেলটাকে বাড়াতে পারে। সো আমরা যেটা জিনিসটা বুঝতে পারলাম যে এইচডিএল লেভেলও কিন্তু এরা 5-20% বাড়ায়। এর পাশাপাশি বিশেষ করে আমরা বলব যে স্ট্যাটিন 30% এর মতো ট্রাইগ্লিসারাইড কমাতে পারে। সো ট্রাইগ্লিসারাইড যদি ধরেন একটা মানুষের আজকে ধরলাম আমরা ৫০০ থাকে, যদি ৫০০ থাকে ট্রাইগ্লিসারাইড, তাহলে 30% কমালে কিন্তু সেটা হয়ে যাবে ৫০০ র 30% মানে ১৫০। সো 30% কমালে সেটা ৩৫০ তে চলে আসবে। তাহলে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলটাকে ৩৫০ র নিচে আনার জন্য আপনার কিন্তু মোটামুটি স্ট্যাটিনই যথেষ্ট। তাহলে আপ টু 500 পর্যন্ত, আপ টু 500 পর্যন্ত স্ট্যাটিনটা ভালো সাপোর্ট দিতে পারে। যদি 30% হয় তার মানে আমরা বলব যে আপ টু 500 পর্যন্ত যদি হয় আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল, সেইখানে স্ট্যাটিন ইটসেলফ একটা ভালো ডোজ রিডাকশন করতে পারবে। কিন্তু যদি 500 এর উপরে হয়ে যায় তখন তো পেনকিয়েটাইটিসের রিস্কও আরো বেশি বাড়ে এবং 30% কমাইলেও দেখা যাবে যে এটা কার্ভ ভ্যালুর অনেক উপরে থাকবে, তখন আমাদেরকে ফাইব্রেট এড করতে হবে। সো এইখান থেকে আমরা এই লার্নিং পয়েন্টটা আমরা শিখতে পাইলাম। আচ্ছা, ২ নম্বর কথা হচ্ছে যদি ইজিটিমাবের সাথে আপনি স্ট্যাটিন দেন, দেখেন ইজিটিমাব একা কমাতে পারে 17%, কিন্তু স্ট্যাটিন যখন দিচ্ছেন তখন কিন্তু আপনার 25% এর মতো কমায় এবং তার এলডিএল কমানোর ক্ষমতা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। তাহলে এখন মোটামুটি আমরা স্ট্যাটিন নিয়ে শিখলাম। স্ট্যাটিন নিয়ে আমাদের মোটামুটি ২ টা স্ট্যাটিন নিয়ে ভালো করে কাজ করতে হয়, যে ২ টা স্ট্যাটিন নিয়ে আমাদের কনফিউশন থাকে। সো ১ম স্ট্যাটিন হচ্ছে অ্যাট্রোভাস্ট্যাটিন, দ্বিতীয়টা হচ্ছে রোসোভাস্ট্যাটিন। কোনটা আপনি কখন দিবেন? তাহলে মোটামুটি অ্যাট্রোভাস্ট্যাটিন এবং রোসোভাস্ট্যাটিন ২ টারই ভালো দিক হচ্ছে যে ওরাল বায়ো অ্যাভেইলেবিলিটি নিয়ারলি কাছাকাছি। 14% 20%। হাফ লাইফ এর ক্ষেত্রে দেখেন ২ টাই প্রায় 24 ঘন্টা আপনাকে সাপোর্ট দেয়। এই কারণে ওয়ান্স ডেইলি ডোজ দিলেই চলে। যেমন আমাদের রোসোভাস্ট্যাটিন হচ্ছে ১৯ ঘন্টা হাফ লাইফ এবং অ্যাট্রোভাস্ট্যাটিন হচ্ছে ১৪ ঘন্টা। অ্যাক্টিভ মেটাবলাইটও খুব একটা কিছু না। তবে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মেটাবলিজম। এই পয়েন্টটা আমাদেরকে খেয়াল করতে হবে যে অ্যাট্রোভাস্ট্যাটিন হচ্ছে CYP3A4 এই এনজাইম দিয়ে মেটাবলাইজ হয় এবং এই এনজাইম দিয়ে মেটাবলাইজ হয় আরো এরকম অনেকে। সো যেহেতু এই এনজাইম দিয়ে আরো অন্যান্যরা মেটাবলাইজ হয়, সে কি করতে পারে? মেটাবলিজমে একটা হ্যাম্পার করতে পারে এবং অন্যান্য জিনিসের লেভেলকে সে বাড়ায় দিতে পারে। ওকে? তাহলে তার সাথে যখন আমরা অন্য কোনো ড্রাগ দিচ্ছি, সেই ড্রাগের টক্সিসিটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা হচ্ছে অ্যাট্রোভাস্ট্যাটিনের ব্যাপার। কিন্তু রোসোভাস্ট্যাটিনের সাথে এরকম কোনো সম্পর্ক নাই। এরপরে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যেমন এক্সক্রিশন, দেখেন অ্যাট্রোভাস্ট্যাটিন হচ্ছে বিলিয়ারি রুটে এক্সক্রিশন হয়। আর আমাদের রোসোভাস্ট্যাটিন হচ্ছে রেনাল রুটে এক্সক্রিশন হয়। তো যেহেতু রেনাল রুটে এক্সক্রিশন হয়, তার মানে আমরা যদি সিকেডিতে দিতে চাই তাহলে সিকেডিতে কি করতে হবে? ডোজ অ্যাডজাস্ট করতে হবে। সো সিকেডিতে ডোজ অ্যাডজাস্ট এটা কার করার দরকার? সেটা হচ্ছে রোসোভাস্ট্যাটিনের করা দরকার। এই কারণে আমরা এখান থেকে একটা জিনিস লার্নিং পাইলাম। সেটা হচ্ছে যেহেতু রোসোভাস্ট্যাটিন আর ফর রোসো বা আর ফর রেনাল, রোসোভাস্ট্যাটিন যেহেতু রেনাল রুটে এক্সক্রিট হয়, তাহলে রোসোভাস্ট্যাটিনটা আমরা সিকিউরিটি পেশেন্টকে দিতে গেলে একটু চিন্তা করব এবং প্রয়োজনে আমরা দিব না, কারণ আমার কাছে অ্যাট্রোভাস্ট্যাটিন আছে যেটা বিলিয়ারি রুটে এক্সক্রিট হচ্ছে। কিন্তু আবার যদি ধরেন পেশেন্টকে আপনি এখন একটা ম্যাক্রোলাইড দিচ্ছেন, ওয়ারফারিন দিচ্ছেন, সো এইরকম জাতীয় কোনো ড্রাগ যদি দিয়ে থাকেন, তখন আপনি অ্যাট্রোভাস্ট্যাটিন দিতে চিন্তা করবেন, কারণ অ্যাট্রোভাস্ট্যাটিন একটা ড্রাগ মেটাবলিজমের সাথে সমস্যা তৈরি করে। ঠিক আছে? সো আমরা যদি বলি যে অ্যাট্রোভাস্ট্যাটিন এবং রোসোভাস্ট্যাটিনের ক্ষেত্রে তাহলে ডোজিং এ ইকুইভ্যালেন্ট ডোজ আমরা অলরেডি শিখে ফেলেছি যে রোসোভাস্ট্যাটিন ৫ মানে অ্যাট্রোভাস্ট্যাটিন ১০, রোসোভাস্ট্যাটিন ১০ মানে অ্যাট্রোভাস্ট্যাটিন ২০, মানে নিয়ারলি রোসোভাস্ট্যাটিন হচ্ছে অ্যাট্রোভাস্ট্যাটিনের চেয়ে ২ গুণ পটেন্ট। আচ্ছা। এরপরে
কখন আপনি দেখবেন যে পটেনসি এই যেমন উপরে আমরা একটা ছবি দেখিয়েছিলাম। দেখেন এখানে হলুদ কালার এবং নীল কালার দেওয়া আছে। সো যখন আপনি দেখেন আমাদের স্টেটিন গুলোকে আমরা ৩ টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি যে লো ইনটেনসিটি ডোজ, হাই ইনটেনসিটি এন্ড মিডিয়াম ইনটেনসিটি, হ্যাঁ? এখানে কিন্তু ৩ টা ইনটেনসিটি বলা হয়েছে। তাহলে দেখেন যে আমাদের মোটামুটি রোসোভাস্টেটিন ৫ ও কিন্তু মোটামুটি লো টু মিডিয়াম ইনটেনসিটি হিসেবে কাজ করে। তাহলে ইনটেনসিটি গুলা আমরা রোসোভাস্টেটিন দেখেন মোটামুটি ৫ এই আমাদের হচ্ছে লো মিডিয়াম বা হচ্ছে মিডিয়াম ইনটেনসিটিতে কাজ করে। তাহলে আমরা রোসোভাস্টেটিন হচ্ছে যদি 5 to 10 দেই, এটা হচ্ছে আমাদের মিডিয়াম ইনটেনসিটি। আর রোসোভাস্টেটিন যদি 10 to 20 দেই, এটা হচ্ছে মিডিয়াম ইনটেনসিটি। আর রোসোভাস্টেটিন আমি যখন বলব হাই ইনটেনসিটি স্টেটিন দেন, বইপত্রে দেখবেন লেখা আছে যেমন সেকেন্ডারি প্রিভেনশন এর ক্ষেত্রে হাই ইনটেনসিটি স্টেটিন দেওয়া হয়। যেমন এট্রোভাস্টেটিন 40 to 80 হচ্ছে হাই ইনটেনসিটি, রোসোভাস্টেটিন 20 to 40 হচ্ছে হাই ইনটেনসিটি। হাই ইনটেনসিটির গুরুত্বটা কি? হাই ইনটেনসিটি স্টেটিন আমরা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট আমরা দিব না। ঠিক আছে? ২ নম্বর কথা হচ্ছে এশিয়ানরা হাই ইনটেনসিটি স্টেটিন একটু কম সহ্য করতে পারে। যেমন এশিয়ানদের ক্ষেত্রে বলা হয়েছে যে রোসোভাস্টেটিন ম্যাক্সিমাম ২০ মিলিগ্রাম দিলেই এটা আসলে তাদের অন্যান্যদের ৪০ এ যেরকম সমস্যা হয়, রোসোভাস্টেটিন ২০ মিলিগ্রাম দিলে এশিয়ানদের সেরকম সমস্যা হয়। সো হাই ইনটেনসিটি স্টেটিন না দিয়ে আমরা চেষ্টা করব যে মডারেট ইনটেনসিটি স্টেটিনের মধ্যেই থাকার জন্য। যদি পেশেন্ট টলারেট করতে পারে তখন আমরা হচ্ছে হাই ইনটেনসিটি স্টেটিনের মধ্যে আমরা যাব। আচ্ছা। এরপরের কথা হচ্ছে যে স্টেটিন আমরা কখন নেই? স্টেটিন আমরা কখন খেয়ে থাকি? সো এইটা আমরা আজীবন যে জিনিসটা জানি যে স্টেটিন খাইতে হয় কি? খাওয়ার রাতে, রাতের বেলা খাইতে হয় কারণ HMG-CoA রিডাক্টাস ইনহিবিটর রাতে কাজ করে। বিষয়টা আমরা যদিও স্টেটিনের ক্ষেত্রে এভাবে বলি কিন্তু আসলে এই বিষয়টা মূলত কাজ করে হচ্ছে যেগুলা স্মল অ্যাক্টিং বা হচ্ছে স্মল ডিউরেশন এ কাজ করে তাদের ক্ষেত্রে। যেমন ধরেন ফ্লুবাস্টেটিন দেখেন ফ্লুবাস্টেটিনে বলা হয়েছে রিভেনিয়া নেওয়ার জন্য, লোবাস্টেটিনে বলা হইছে, এরপর হচ্ছে ফিবাস্টেটিন এগুলোতে বলা হয়েছে। বাট আমাদের দেখেন এট্রোভাস্টেটিন আমরা মূলত যেটা নিয়ে কাজ করব। এট্রোভাস্টেটিন বলা হয়েছে যে ইট ক্যান বি টেকেন এট এনি টাইম। রোসোভাস্টেটিন বলা হচ্ছে ইট ক্যান বি টেকেন এট এনি টাইম। তাহলে রোসোভাস্টেটিন এবং এট্রোভাস্টেটিন দিনে আপনি এক বেলা নিবেন এবং এটা দিনে যেকোনো সময় নিতে পারেন। তো প্রেফারেবলি আমরা রাতে দিব কারণ হচ্ছে অনেকে বুঝবে না, না বুঝে বলবে যে আপনার প্রেসক্রিপশন ভুল। কিন্তু যেহেতু এটা ২৪ ঘন্টায় কাজ করে সো এটা কোনো সমস্যা হয় না। হ্যাঁ? এটা আপনি রাতেও দিতে পারেন। ওকে? তো এই কথাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এখানে ওই যে ড্রাগ মেটাবলিজম এর বিষয়টা আবার তারা আনছে এবং কিছু কমন সাইড ইফেক্ট যেমন স্টেটিন দিলেই মাসলে মায়ালজিয়া, মায়োপ্যাথি এরকম কিছু ইস্যু হইতে পারে। তো এই জিনিসগুলোকে তারা এখানে আবার লিখে দিচ্ছে। হ্যাঁ? মায়ালজিয়া, মায়োপ্যাথি, রhabdomyolysis হতে পারে, জিআই ডিস্টারবেন্স হতে পারে, হেপাটোসেলুলার এনজাইম গুলো বেড়ে যেতে পারে। এই কথাগুলো একটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আসি হচ্ছে ইজিটেমাইব। ইজিটেমাইব ১০ মিলিগ্রাম করে আমরা সর্বোচ্চ দেই দিনে এবং ইজিটেমাইবও কিন্তু দিনে যেকোনো সময় আপনি দিতে পারেন। তাহলে এটাও আমরা জেনে গেলাম এবং ইজিটেমাইবের ক্ষেত্রেও কিন্তু আমাদের তুলনামূলক ড্রাগ ইন্টারেকশন গুলো কম হয়। তবে আমাদের লিভার ফাংশনটাকে সেও বাড়ায় দিতে পারে। যখন আপনি স্টেটিনের সাথে ব্যবহার করবেন দেখবেন যে লিভার ফাংশনগুলোকে সে বাড়ায় দিতে পারে। এটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বেম্পোডোয়িক অ্যাসিড এগুলো আমাদের লাগবে না। ফেনোফাইব্রেট। ফেনোফাইব্রেটের মধ্যে কয়েকটা ভ্যারাইটি পাওয়া যায়। একটা হচ্ছে নন ক্রিস্টাল ফর্ম যেটা দিনে ১৪৫ মিলিগ্রামের মতো দেই। আরেকটা হচ্ছে মাইক্রোনাইজড ফর্ম। মাইক্রোনাইজড ফর্ম দিলে দিনে আমরা ২০০ মিলিগ্রামের মতো দিয়ে থাকি। তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার নন সরি দুঃখিত। আচ্ছা, সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের নন ক্রিস্টাল ফর্ম, হ্যাঁ? সরি ন্যানো ক্রিস্টাল ফর্ম। ন্যানো ক্রিস্টাল ফর্মটা হচ্ছে সবচেয়ে ভালো কারণ হচ্ছে এটাতে আধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে, হ্যাঁ? ক্রিস্টালগুলোকে আরো ছোট আকারে, ছোট সাইজে দেয়া হয়েছে। ভালো বায়ো অ্যাভেইলেবিলিটি পাওয়া যায়। আর মাইক্রোনাইজড ফর্মের বায়ো অ্যাভেইলেবিলিটি কম, এই কারণে ডোজ একটু বেশি দিতে হয়। এবং সহজ কথা, যে ড্রাগ যত বেশি ডোজ দিবেন তত বেশি সেই ড্রাগের আপনি সাইড ইফেক্ট আপনি পাবেন। ঠিক আছে? এখন এইখানে বলা হচ্ছে যে এখানে কিছু ফেনোফাইব্রেট যেটা সেটা হচ্ছে উইথ ফুড আপনি নিবেন, খাওয়ার পরে নিবেন। আর হচ্ছে ন্যানো ক্রিস্টাল যে ফর্মটা এটা আপনি আসলে খাওয়ার আগে পরে যেকোনো সময় নিলেই আপনার হবে, সমস্যা নাই। আর স্টেটিন গুলোর ব্যাপারে যেটা বলা হয় যে কিছু স্টেটিনে বলা হয় যে খাওয়ার আগে নিলে ভালো। তবে অ্যাট্রোভাস্টেটিন, রোসোভাস্টেটিন খাওয়ার আগে পরে কোনো সমস্যা নাই। হ্যাঁ? ইউজুয়ালি খাওয়ার আগে প্রেসক্রাইব করা হয় বাট রিসেন্ট গাইডলাইন গুলো দেখা গেছে যে অ্যাট্রোভাস্টেটিন, রোসোভাস্টেটিন খাওয়ার আগে পরে যেকোনো সময় খাওয়া যেতে পারে। তবে ফাইব্রেট যদি আপনি মাইক্রোনাইজড ফর্মে দেন তখন সেটা খাওয়ার আগে নিতে হবে। এগুলো আমরা একটু পরে প্রেসক্রিপশনের অংশ আপনাকে আলাদা করে দেখায় দিব। সো এইখানেও একই কথা যখন আপনি ফাইব্রেট দিবেন তো ফাইব্রেট এবং স্টেটিন যদি একসাথে দেন তখন কি হতে পারে পেশেন্টের ড্রাগ রিঅ্যাকশন হতে পারে, মায়োপ্যাথির সম্ভাবনা বাড়ে এবং যে অ্যান্টিকোয়াগুল্যান্ট ইফেক্ট গুলা বেড়ে যাওয়া এই জিনিসগুলা হতে পারে এবং ট্রান্সঅ্যামিনেস লেভেলও সে বাড়ায় দিতে পারে আগের মতোই। ঠিক আছে? এরপরে ফাইব্রিক অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে ফাইব্রিজোল আছে এগুলো আমরা খুব একটা প্রেসক্রাইব করি না। কোলেস্টাইরামিন, কোলেস্টেপল এগুলো আমরা এইখানে প্রেসক্রাইব করি না। সো একটু বলে দিই কোলেস্টাইরামিন যেমন পেশেন্টের যদি আ জিবি স্লাজ থাকে অনেক সময় এটা ইউজ করা হয়। এগুলা কিন্তু আপনার খাওয়ার আগে খাইতে হয়। হ্যাঁ? এগুলো হচ্ছে বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট। সো আজকে আমরা ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব না। সো এটাকে আমরা স্কিপ করছি। তবে আপনাদের জন্য লিখে রাখলাম যেন আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে রোসোভাস্টেটিন এবং অ্যাট্রোভাস্টেটিনের ইস্যুগুলো আমরা বুঝতে পারলাম। সো মেটা এনালাইসিস এ যেটা আমরা দেখতে পেয়েছি যে রোসোভাস্টেটিন মোটামুটি একটু এলডিএলটা তুলনামূলক 8 to 10% বেশি কমায়। কিন্তু খারাপ জিনিসটা হচ্ছে যে রোসোভাস্টেটিনের কয়েকটা খারাপ দিক আছে। একটা হচ্ছে রোসোভাস্টেটিন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অ্যালবুমিনিউরিয়া করতে পারে। সো রোসোভাস্টেটিন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অ্যালবুমিনিউরিয়া করে ফেলতে পারে। এই কারণে ডায়াবেটিক কিডনি ডিজিজে বলা হয় যে রোসোভাস্টেটিন একটু না দেওয়ার জন্য। হ্যাঁ? কিন্তু ওভারঅল রোসোভাস্টেটিনের এলডিএল কমানোর পটেনসিটা ভালো।
ইভেন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে রোসোভাস্টেটিন ভালো কাজ করে। কিন্তু ডায়াবেটিক কিডনি ডিজিজ হয়ে গেলে আবার খুব একটা ভালো কাজ করে না। দ্যাটস ওয়াই আমরা কি করি, যদি আইসোলেটেড সমস্যা থাকে বা ডায়াবেটিস একদম আর্লি স্টেজে থাকে তখন হয়তো আমরা রোসোভাস্টেটিন দিব, এছাড়া আমরা রোসোভাস্টেটিন দিব না। এবং মায়ালজিয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে সাইড ইফেক্টগুলো মোটামুটি রোসোভাস্টেটিনের কম, সে মায়ালজিয়া করে না, মায়োপ্যাথি খুব কম করে। ট্রান্স অ্যামাইনাইটিস এটা ডোজ রিলেটেড যেহেতু, তার মানে তাকে যেহেতু কম ডোজ দেই, সো কম ডোজ দিলে রোসোভাস্টেটিন ট্রান্স অ্যামাইনাইটিস তুলনামূলক কম করে। হ্যাঁ, সো নিউ অনসেট ডায়াবেটিস দুজনই করতে পারে। এবং বিনাইন টিউবুলার প্রোটিনিউরিয়া, এই যে প্রোটিনিউরিয়াটা আছে এটা বিনাইন, সো এটা সমস্যা করে না, কিন্তু প্রোটিনিউরিয়া করে। সো এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো এই কারণে আমাদের রোসোভাস্টেটিনের যে প্রোটিনিউরিয়াটা এটা নন গ্লোমেরুলার এবং রিভার্সিবল। রোসোভাস্টেটিন বন্ধ করে দিলে এই প্রোটিনিউরিয়া ভালো হয়ে যাবে। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য মনে করেন যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে যে ইউরিনারি ভালো, কোনো পার্সেল নাই, কিন্তু অ্যালবুমিন আছে ধরেন 1+, কিন্তু রোগীর অন্য কোনো কিডনি ডিজিজের ফিচার নাই। তাহলে আপনি একটু হিস্ট্রি নেবেন যে পেশেন্ট রোসোভাস্টেটিন খায় কিনা, কারণ রোসোভাস্টেটিন কি করতে পারে, টিউবুলার প্রোটিনিউরিয়া করতে পারে। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। ওকে। আচ্ছা, ২ নম্বর কথা হচ্ছে যে আপনি রোসোভাস্টেটিন বন্ধ করে দিলে সেটা বন্ধ হয়ে যাওয়ার কথা। ওকে, সো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ মনে রাখবো। আচ্ছা, এখন ওভারঅল যে স্ট্যাটিনগুলা, সেই স্ট্যাটিনের রিসেন্টলি আপ টু ডেটে আমরা দেখলাম যে কিছু স্টাডি আসছে এবং সেই স্টাডিতে কয়েকটা জিনিস বলছে, ভয়ানক জিনিস। যেমন একটা কথা হচ্ছে স্ট্যাটিন দিলে ডায়াবেটিস রিস্ক বাড়ে। হ্যাঁ, স্ট্যাটিন দিলে আমাদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, অ্যাট্রোভাস্ট্যাটিন রোসোভাস্ট্যাটিন দুইটার ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে। তাহলে তারপর আমরা স্ট্যাটিন স্ট্যাটিন কাকে দিব, যার ক্ষেত্রে আমরা দেখবো যে কার্ডিওভাস্কুলার বেনিফিটগুলো বেশি, যেমন ধরেন পেশেন্টের এমআই বা এরকম রিস্কগুলো বেশি, তখন আমরা কিন্তু স্ট্যাটিনটা দিব। এবং স্ট্যাটিন আপনি যত হাই ইন্টেন্সিটিতে দিবেন তত বেশি ডায়াবেটিসের রিস্কটা বাড়বে। মানে এটা ডোজ ডিপেন্ডেন্ট। এবং যত বেশি দিন ধরে দিবেন, যত লঙ্গার ডিউরেশনে দিবেন, তত বেশি সমস্যাটা হবে। এবং মোটামুটি সব ধরনের স্টেটিনই এরকম ডায়াবেটিস করতে পারে। ঠিক আছে, সো এই কথাগুলো আমরা খেয়াল রাখবো। এবং এখানে আমরা ওই যে আপ টু ডেট থেকে আরেকটা কথা অ্যাড করেছি যে রোসোভাস্টেটিন কিন্তু আমাদের হেমাচুরিয়া করে, প্রোটিনিউরিয়া করে, এই কথাগুলো এখানে আসছে। ঠিক আছে, তাহলে রোসোভাস্টেটিন আমাদের অ্যাডভার্স কিডনি আউটকামের সাথে একটু জড়িত। সো সিকিডি পেশেন্টদের ক্ষেত্রে আমরা রোসোভাস্টেটিন দেই না। ওকে। আর লাস্ট অফ অল, আমরা যখনই স্টেটিন দিব আমাদের ইন্টারাকশনগুলো মাথায় রাখতে হবে যে ম্যাক্রোলাইড যদি আপনি দেন, অথবা ধরেন পেশেন্টের টিনিয়াসিস আছে, আপনি কোনো একটা অ্যাজল দিতে চাচ্ছেন, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, একটু চিন্তা করতে হবে, কারণ যে কোনো অ্যান্টিফাঙ্গাল কিন্তু আমাদের কি করে হ্যাপাটাইটিস করতে পারে, খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে এইচআইভির মধ্যে প্রোটিয়েস ইনহিবিটর, এগুলো আমাদের লাগবে না, সাইক্লোস্পোরিন, গ্রেপফ্রুট জুস, এবার ওয়ারফারিনের কথাটাও একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলোর সাথে হচ্ছে ওয়ারফারিন। তাহলে ৩ ধরনের ড্রাগ, একটা হচ্ছে রোগীর, একটা পেশেন্ট ধরেন স্ট্যাটিন পাচ্ছে, স্ট্যাটিনের পেশেন্টকে আপনাকে কখন খেয়াল করবেন, যখন পেশেন্টের সর্দি কাশি হবে। কারণ কি, সর্দি কাশি হইলে আপনি কি করবেন, সর্দি কাশি হইলে হয়তোবা অনেকে একটা ম্যাক্রোলাইড দিয়ে দিতে চাবে, ১। ২ নাম্বার হচ্ছে আপনি চিন্তা করবেন যে পেশেন্টের কোনো এরিথমিয়া আছে কিনা, কারণ এরিথমিয়া বা এএফ থাকলে অনেক সময় আমরা কি করি, এরিথমিয়া থাকলে আমরা ওয়ারফারিন দিয়ে দিই। আর হচ্ছে পেশেন্টের কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, এই জিনিসগুলোর ব্যাপারে আপনি যখনই একটা পেশেন্টকে স্টেটিন দিবেন তখন এইটা আপনি একটা ওয়ার্নিং সাইন হিসেবে মাথার মধ্যে রাখবেন যে বয়স্ক পেশেন্ট স্টেটিন পাচ্ছে কিনা, এবং স্টেটিন পাইলে আপনি তাকে ক্লেরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন এগুলো দিবেন কিনা, এগুলো একটু চিন্তা করে নেবেন। হ্যাঁ, প্রয়োজন বোধে একটু কম ডোজে দিবেন অথবা কম ডিউরেশনের জন্য দিবেন। এবার আমরা আসি যে বাজারে প্রচলিত কি ওষুধ আমরা দিয়ে থাকি এবং কি ওষুধ আছে। সো আমরা অ্যাটোভাস্টেটিনের জন্য আমরা খুবই কমন কিছু ব্র্যান্ডের কথা আমরা বলবো। একটা হচ্ছে অ্যাটোভাস্টেটিন থেকে অ্যাটোভা নামে আপনি পাচ্ছেন। অ্যাটোভা, টিজিনন, এটিভি, এই ৩ টা নামে পাওয়া যায়। এর মধ্যে আমি সবচেয়ে বেশি প্রেফার করব হচ্ছে এটিভিকে। কারণ দেখেন অন্যান্য ওষুধগুলো যেখানে আপনার হচ্ছে ৳১২ করে দাম, ৳11.৫ করে দাম, সেখানে হচ্ছে একটা হাফ প্রাইস। এটিভি হচ্ছে ১০ মিলিগ্রাম এটিভি আপনি মাত্র ৳৫ পাচ্ছেন। সো এই কারণে আমি এটিভিটাকে চয়েস করি এবং আমি দেখেছি যে পার্সোনালি যাদেরকে এটিভি দেওয়া হচ্ছে লিপিড লেভেল ভালোই নরমালি থাকে। ঠিক আছে? সো আপনার যদি মনে হয় যে না অন্য কিছু দিবেন, আ দিতে পারেন, অথবা পেশেন্ট আগে থেকে কোনো একটা ওষুধ পেয়ে আসছে সেটা দিতে পারেন এবং দিয়ে অবশ্যই আপনি ৩ মাস পর ফলো আপ করবেন। আচ্ছা। আর এই ওষুধগুলোর মধ্যে আপনি দেখবেন যে লেখা আছে অ্যাট্রোভাস্টেটিন ক্যালসিয়াম। আপনার কাছে মনে হতে পারে যে এটা কি খাবারের ক্যালসিয়াম কিনা? ব্যাপারটা হচ্ছে যে অ্যাট্রোভাস্টেটিনগুলোকে ক্রিস্টালাইজড ফরমেশন বানানোর জন্য ক্যালসিয়ামটা দরকার পড়ে। এই কারণে অ্যাট্রোভাস্টেটিন লেখা থাকে অ্যাট্রোভাস্টেটিন ক্যালসিয়াম, রোসোভাস্টেটিন লেখা থাকে রোসোভাস্টেটিন ক্যালসিয়াম। হ্যাঁ? সো এগুলোকে ক্রিস্টালাইজেশন এর জন্য দরকার হয়। এটা কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামের লেভেলকে বাড়াবে না। একটু খেয়াল রাখবেন। তাহলে এই অ্যাট্রোভাস্টেটিন কত ফর্মুলেশন আছে? অ্যাট্রোভাস্টেটিন 10 আছে, অ্যাট্রোভাস্টেটিন 20 আছে, অ্যাট্রোভাস্টেটিন 40 আছে এবং অ্যাটোভা আমাদের 80 হিসেবেও আছে। সো আমরা কিভাবে প্রেসক্রাইব করব? আমরা লিখব ট্যাবলেট এটিভি, ধরেন 10 বা 20 যাই দেন, 0, 0, 1। ইউজুয়ালি আপনি রাতেই দিতে পারেন অথবা দিনের যেকোনো সময় দিতে পারেন, চলবে। আপনি চাইলে ইভেন পেশেন্টকে বলতে পারেন খাবার আগে বা খালি পেটে যেকোনোভাবে আপনি বলতে পারেন, বা এটা না বললেও সমস্যা নাই। ঠিক আছে? আপনার ইচ্ছা। ঠিক একইভাবে রোসুভাস্টেটিনও আমরা একইভাবে পাই। রোসুভাস্টেটিন রসু।
সো এটোভা যেমন ছিল এটোভা, আর এদিকে আপনি মনে রাখবেন রোসোভা। হ্যাঁ? এটোভা, রোসোভা। নাম মনে রাখা সহজ। এটিভি আর হচ্ছে আরটিভি, এটাও নাম মনে রাখা সহজ। রোসোভাস্টেটিন থেকে রসু, এটাও মনে রাখতে পারেন। রসু, রসুটিন, রোলিপ। সো এইখানেও রোসোভাস্টেটিনের ক্ষেত্রে একই কথা। দেখেন এটার প্রাইস হচ্ছে ৳৬, আর সেইখানে আপনি যদি রোসোভাস্টেটিন নিতে চান সেখানে হচ্ছে ৳১২, ৳১২.৫। হ্যাঁ? সো প্রাইসে কিন্তু আসলে অনেক পার্থক্য। সো এই কারণে আপনি আ আরটিভি ইভেন 10, আরটিভি 10 এর দাম হচ্ছে আপনার ৳৬। সো আরটিভি 5 এর দাম কিন্তু আরো কম। ঠিক আছে? তাহলে আমরা এভাবে করে দিতে পারি। তাহলে আরটিভি যদি 5 দেই তাহলে সেটা আমাদের আরো কম প্রাইসে আমরা পেশেন্টকে দিচ্ছি। একটা ভালো বেনিফিট আমরা দিতে পারছি। ঠিক আছে? তাহলে আরটিভি 5 পাওয়া যায়, 20 পাওয়া যায়, 40 পাওয়া যায়। সো সর্বোচ্চ ডোজ হচ্ছে 40, আমরা 5, 10, 20 এর বেশি আসলে খুব একটা যাই না। সো এইটার প্রেসক্রিপশন আপনি কিভাবে করবেন? এটাকেও আপনি ট্যাবলেট আরটিভি 5001। স্যার পেশেন্টের যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদেরকে এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে পেশেন্টের কি নাই? পেশেন্টের সিকিডি নাই বা অথবা ডায়াবেটিক কোনো কিডনি ডিজিজ নাই। এইরকম ২ টা জিনিস আপনি খেয়াল করার পরে এবার হচ্ছে আপনি রোসোভাস্টেটিন আপনি প্রেসক্রাইব করতে পারেন। ঠিক আছে? ওকে। তাহলে আমরা শিখলাম যে রোসোভাস্টেটিন আপনি প্রেসক্রাইব করলেন, মোটামুটি ভালো ডোজে গেলেন। ভালো ডোজে যাওয়ার পরেও পেশেন্টের এলডিএল কমছে না। 40% এর মতো কমলো না। এবার আমরা কি করব? পরবর্তী ড্রাগ এড করব। কি এড করব? সেটা হচ্ছে ইজিটিম্যাব আমরা এড করব। তাহলে অ্যাট্রোভাস্টিনের সাথে ইজিটিম্যাব আপনি কম্বিনেশন এ দিতে পারেন, আলাদাও দিতে পারেন। সো কম্বিনেশন এ দিলে আপনার জন্য সুবিধা হচ্ছে, একটা ওষুধ রোগীকে খেতে হচ্ছে। কারণ ২ টা ওষুধ খাইলে রোগীর কাছে মনে হচ্ছে যে ২ টা ওষুধ খাচ্ছি বেশি কিনা। সো এখানে আপনি কি করতে পারেন? অ্যাটোভা ইজিটটা আবার দেখা যাচ্ছে তুলনামূলক একটু বাজারে ভালো চলে। হ্যাঁ? এরা আগে আনছে এবং এদের ওষুধটাও বেশ ভালো, আপনি দেখবেন যে চলে। সো অ্যাট্রোভাস্টিন প্লাস ইজিটিম্যাব হচ্ছে অ্যাটোভা ইজিট, অথবা আমরা যেটা বলেছিলাম যে এটিভি দেই। সো এটিভির সাথেও ইজিটিম্যাব দেওয়া যায়। সো এটিভি ইজি দেওয়া যায়। এটিভি ইজির এইখানে আবার প্রাইস বেনিফিটটা অত বেশি না। যেমন এটিভি ইজির প্রাইস হচ্ছে ৳১০, আর এটোভা ইজিটার প্রাইস হচ্ছে ৳১৪। সো এখানে ৳৪। আগে যেরকম একটা বড় প্রাইস ডিফারেন্স ছিল, এটিভি ইজিতে আবার ওরকম নাই আরকি। সো এই কারণে আপনি এটোভা ইজি দিতে পারেন অথবা এটিভি ইজি দিতে পারেন। তাহলে এখানে আপনি কি করবেন? অ্যাটরভাস্টেটের সাথে ইজিটিম্যাব এগুলো দিনের যেকোনো সময় দেওয়া যায়। সো আপনি হয় সকালে দিবেন বা রাতে দিবেন, আপনার যেভাবে খুশি। সো ট্যাবলেট এটিভি ইজি অথবা ট্যাবলেট অ্যাটোভা, ইজেড। এটা কত ডোজে আছে? এটা হচ্ছে 10/10 আছে। মানে অ্যাট্রোভাস্টেটিন ১০ এবং ইজিটিম্যাব ১০, অথবা অ্যাট্রোভাস্টেটিন ১০ এবং হচ্ছে ইজিটিম্যাব, সরি অ্যাট্রোভাস্টেটিন ২০, ইজিটিম্যাব ১০। এরকমভাবে আপনি দিতে পারেন। এটা আপনি 100 দিতে পারেন অথবা 001 ও দিতে পারেন। হ্যাঁ? যেকোনো একভাবে দিয়ে আপনি দিয়ে দিলেন হচ্ছে চলবে। হ্যাঁ? সো এটা ২ টাই সঠিক। আপনি যেকোনোভাবেই দিতে পারেন। এটা হচ্ছে আপনার ফাইনাল প্রেসক্রিপশন। তাহলে এটা আপনি কখন দিচ্ছেন? অবশ্যই খেয়াল রাখবেন। আপনি ওষুধ শুরু করলেন, ৩ মাস গেল, এলডিএল কমলো না। আপনি আবার 10% ডোজ বাড়ালেন, এলডিএল কমলো না এবং আমাদের এলডিএল টার্গেট কত? এলডিএল টার্গেট ছিল হচ্ছে লেস দ্যান 70। এলডিএল আমাদের লেস দ্যান 70 তে যদি না আনতে পারি তাহলে আমাদের সমস্যা। ঠিক আছে? অথবা কোনো গাইডলাইনে বলেছে লেস দ্যান 55। এগুলোতে যদি 55 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি অতটুকুতে না আনতে পারেন, এর আগ পর্যন্ত আপনি ডোজ বাড়াবেন এবং প্রয়োজন বোধে আপনি হচ্ছে ইজিটিম্যাব আপনি এখানে এড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে ইজিটিম্যাব যদি আপনি আলাদা করে দিতে চান, ইজিটিম্যাব আলাদা করে দিলে ইজিটা নামে আছে, ইজিটিম। হ্যাঁ? আমরা সবসময় ইজিটাটা এটা প্রেফার করি বেশি। ইজিটার দামও কম ৳৮ এবং বেক্সিমকো মোটামুটি ভালোই আছে। সো ট্যাবলেট ইজিটা, হ্যাঁ? ট্যাবলেট ইজিটা 10, ট্যাবলেট ইজিটা 10 এটা খাওয়ার আগে পরে যেকোনো সময় খাইতে পারবে রোগী। সো 100 দিয়ে চলবে। হ্যাঁ? এটা ভরা পেট, খালি পেট। এটা রোগীর ইচ্ছার উপরে। হ্যাঁ? 100 চলবে। শেষ। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে ট্যাবলেট ইজিটা আমরা প্রেসক্রাইব করতে পারি। ইজিটা, ইজিটিমেম এভাবে করে দেওয়া যায়। তো সাধারণত আমরা প্রেফার করি কি? প্রেফার করি হচ্ছে যে এটা একসাথে দেওয়াটা। ঠিক আছে? ওকে। এবার আসি আমরা, আপনি কখন এই যে স্টেটিন গুলা দিচ্ছেন, স্টেটিনের সাথে আপনি ফাইব্রেট এড করবেন। ঠিক আছে? সো ফাইব্রেট এড করাটা এটা আমাদের জন্য কয়েকটা ইন্ডিকেশন আছে ফাইব্রেট আমরা কখন এড করব। সো আজকে আমরা ইনশাআল্লাহ ফাইব্রেট এড এর বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা আজকের ক্লাসগুলোতে শুধু স্ট্যাটিন পর্যন্ত রাখি ইনশাআল্লাহ। ফাইব্রেট নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে কথা হবে। সো ভালো থাকবেন সবাই। আর ক্লাসটা শেষ করার আগে আবার একটু ছোট্ট করে একটা রিক্যাপ দেই। আমরা পেশেন্টের এলডিএল বেশি থাকলে প্রাইমারি প্রিভেনশন অথবা সেকেন্ডারি প্রিভেনশন করি। প্রাইমারি প্রিভেনশনে অ্যাট্রোভাস্টেটিন 10 বা 20 দিয়ে শুরু করি। 40 তে যাব, 80 তে যাব আস্তে। এবং আমাদের প্রতি ৩ মাস পর আমরা চেক করব লিপিড প্রোফাইল। এবং আমরা কি চেক করব? এলটিএসটি টা প্রথম ১ বছরে এলটিএসটি আমরা চেক করব। এলটিএসটি ৩ গুণের বেশি বেড়ে গেলে লিপিড লেভেলটা যাই থাকুক আপনাকে স্ট্যাটিন বন্ধ করে দিতে হবে। ৩ গুণের কম বাড়লে স্ট্যাটিনটা কন্টিনিউ করবেন। ১ মাস পরে আবার চেক করবেন। দেখবেন যে কেমন আছে। ভালো থাকলে ৬ মাস পর আবার চেক করবেন। ঠিক আছে? সো এটাই ছিল কথা। আর ডোজিং এর মধ্যে অ্যাট্রোভাস্টেটিন আপনি অ্যাটোভা নামে পাবেন, এটিভি নামে পাবেন, আরটিভি নামে পাবেন, রোসোভা নামে পাবেন। রোসোভাস্টেটিন। ডায়াবেটিক পেশেন্ট এবং হচ্ছে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে রোসোভা দিবেন না। অন্যান্যদের ক্ষেত্রে আপনি রসুবা দিতে পারেন, অ্যাট্রোভাস্টেটিন দিতে পারেন। ওকে? সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।